ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাই আরটিভি কে। আসলে খুবই সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। আহ, আসলে আমরা যদি মৃত্যু পর্যালোচনা করি আমাদের সংগঠন মাঠ পর্যায়ে, আমরা একটি কাজই করছি। আহ, বেশি আমরা যেটা চেষ্টা করছি জনগণকে সচেতন করা এবং সম্পৃক্ত করা। আর আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আহ, এই বজ্রপাত বিষয়ে সঠিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে আমরা কাজ করছি। আসলে কাজ করতে গিয়ে যেই আহ, সমস্যাগুলো আমাদের সামনে এসছে, সেই সমস্যাগুলো যদি তুলে ধরি তাহলে বোঝা যাবে আসলে ঘটনাটা কি। আপনি দেখবেন বজ্রপাতে মৃত্যুটা কিন্তু আমাদের বাংলাদেশ এবং এই ভারত উপমহাদেশেই কিন্তু মৃত্যুটা বেশি। বজ্রপাত কিন্তু পৃথিবীর অনেক দেশেই হয়, শুধুমাত্র বাংলাদেশে হয় এরকম না। বজ্রপাতে পৃথিবীর আহ, মানে বাংলাদেশ কিন্তু একদম সর্বোচ্চ অবস্থানে নেই বজ্রপাতের দিক থেকে, কিন্তু মৃত্যুর দিকে দেখলে দেখা যায় যে বাংলাদেশের মৃত্যুটা অনেক বেশি। এখন এর কারণ বিশ্লেষণ করলে যেটা দেখা যায় সেটা হলো, একটু আগে প্রফেসর কামরুজ্জামান বলছিলেন, আমাদের আপনি মৃত্যুগুলো যদি বিশ্লেষণ করেন আপনি দেখলে দেখবেন বেশিরভাগ মৃত্যু হয়েছে কৃষক, জেলে এবং খেটে খাওয়া মানুষ, যারা মাটির সাথে সম্পৃক্ত, পানির সাথে সম্পৃক্ত। এই গ্রুপটার মৃত্যু সবচেয়ে বেশি হয়েছে আপনি যদি মৃত্যুগুলো বিশ্লেষণ করেন। এবং বাংলাদেশের মানুষের একটি স্বভাব আছে খালি পায়ে কাজ করার। আপনি দেখবেন কৃষকরা কিন্তু খালি পায়ে কাজ করে। যখনই আমাদের দেশের মানে সুউচ্চ যে বৃক্ষগুলো ছিল, যে বৃক্ষগুলো উঁচু, একটা সময় বজ্রপাত হলে বজ্রপাতের যে চার্জটা, সেই চার্জটা গাছ গ্রহণ করত। গাছ গ্রহণ করে সেটি মাটিতে নিয়ে সেটিকে ডিসচার্জ করে দিত। কিন্তু এখন আহ, উঁচু বৃক্ষ কমে যাওয়ার কারণে মানুষ যখন হাওর বাওর বিল ঝিল অঞ্চলে বা নদীতে যখন মানুষ কাজে যায়, তখন ওই লাইটেনিং বা বজ্রপাতটি ডাইরেক্ট অন্য কোনো জায়গায় আর ওই চার্জটা গ্রহণ করার সুযোগ থাকে না, তখন মানুষই সেই চার্জটা গ্রহণ করে। এখন এইটিকে প্রতিরোধ করার যেটি উপায় ছিল, আপনি জাপানে গেলে দেখবেন, ইভেন আমি রোহিঙ্গা ক্যাম্পে রিসেন্টলি কাজে গিয়েছিলাম, সেখানে যেটা দেখলাম সেটি হচ্ছে জাপানে আমি কখনো কোনো কৃষককে আমি প্লাস্টিকের বোর্ড পরা ছাড়া জমিতে নামতে দেখিনি। আমি একজন কৃষককে আমি দেখিনি প্লাস্টিকের বোর্ড পরা ছাড়া জমিতে তারা কখনো নামে না। ইভেন তারা একটি হ্যান্ড গ্লাভসও পরে যখন তারা কাজ করে। একজন কৃষক শুধুমাত্র যদি আমরা প্লাস্টিকের বোর্ড পরানো প্র্যাকটিসটা আমরা করতে পারি, তাহলে কিন্তু বজ্রপাতে মৃত্যুটা অনেক অংশেই কমে যাবে। আমরা দীর্ঘ সময়ে সরকারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটা জিনিস বোঝানোর খুব চেষ্টা করেছি, কিন্তু এটি এখনো পুরোপুরি সফল হয়নি। আপনি দেখবেন আমাদের দেশে কিন্তু বজ্রপাত থেকে শুরু করে অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগই আছে, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় থেকে শুরু করে। এবং এই প্রত্যেকটা প্রাকৃতিক মানে যে ঘটনাগুলো আমাদের ডিজাস্টার গুলো আছে, প্রত্যেকটার আঘাত কিন্তু হয় নিম্নবিত্ত মানুষের, যারা কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের, যাদের শেল্টার সেন্টার নাই। আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে শেল্টার সেন্টার কিছু কিছু জায়গায় তৈরি করা হয়েছে, কিন্তু আমরা বজ্রপাত নিরোধের জন্য আমরা মাল্টিপারপাস শেল্টার সেন্টার প্রস্তাব করেছিলাম হাওর বাওর বিল ঝিল অঞ্চলে, যেখানে কৃষক, শ্রমিক, জেলেরা কাজ করে। সেই মাল্টিপারপাস শেল্টার সেন্টারগুলোতে কি কি কাজ করা যেতে পারে, যে একটি শেল্টার সেন্টার, তার উপরে একটি লাইটেনিং অ্যারেস্টার থাকবে এবং ওইখানে একটা আর্লি ওয়ার্নিং সিস্টেম থাকবে, একটা সাইরেন বাজানোর মতো একটা আমার সিস্টেম। প্রশ্ন আপনার কাছে, ব্রিটিশ আমলে তো প্রচুর আপনার অ্যারোস্টার লাগানো, মানে তারা স্থাপন করেছিল এই যে আপনার বজ্রপাত প্রবণ জায়গাগুলোতে, কিন্তু এগুলো লাগানো ছিল। পরবর্তীতে কিন্তু মানুষের চোখের সামনে এগুলো চুরি হতে দেখেছি আমরা। তো আপনি যে নতুন স্থাপন করবেন সেগুলো যে আবার চুরি হবে না, সেটার গ্যারান্টি দিবে কি? আপনি মাল্টিপারপাস শেল্টার সেন্টারের ঠিক উপরে অনেক উঁচুতে এইটা স্থাপন করতে হবে। উচ্চতাটা এমন হবে যে সহজেই একটা মানুষ সেখানে উঠতে পারবে না সেটাকে চুরি করার জন্য আপনার। এবং কৃষক, শ্রমিক জানবে যে আসলে সেটা তাদের উপকারের জন্য করা হয়েছে। এবং কৃষক, শ্রমিক আপনারা যে মানে হাইপোথেটিক কথা না বলে শুনেন, চোখের সামনে প্রকাশ্য দিবালোকে মানুষ খুলে নিয়ে যাচ্ছে, কেউ কিছু বলছে না। তো সে দেশে তো আপনি এটা রাখতে পারবেন না। ব্রিটিশদের যে তৈরি করা যে জিনিসগুলো ছিল, এগুলো এত হেভি এবং এত ভালো মানের ছিল, সবারই চোখের সামনে ঘটনাগুলো ঘটেছে। বলার জন্য বলে গেলে তো হবে না, আমাদের আসলে একটা সমাধান দরকার। সেভাবে কোনো একটা প্ল্যান আপনাদের আছে কি?
আসলে কি অল্টারনেটিভ সমাধান কি কি আছে এখানে? বজ্রপাত নির্ধারণের জন্য অল্টারনেটিভ সমাধান হচ্ছে আপনার দেখেন, একটা তাল গাছ অর্থনৈতিক বড় হতে মিনিমাম 25-30 বছর লাগে একটা তাল গাছের। চোখের সামনে এই তাল গাছগুলোকে নির্বিচারে কেটে ফেলা হচ্ছে। আপনি যদি পূর্বাচল 400 ফিট দেখেন, শত শত কোটি টাকা খরচ করা হচ্ছে, একটা তাল গাছ দেখবেন না। আমরা প্রাকৃতিক সমাধানে দিকে যাচ্ছি না তো। আমাদের রেললাইনের দুপাশে আমরা খেজুর গাছ আর তাল গাছ লাগাতেই পারতাম, কিন্তু কোনো জায়গায় দেখবেন না তাল গাছ খেজুর গাছ লাগানো হয়েছে। ঝড়ে কিন্তু এই গাছগুলো ভেঙে পড়ে না, রাস্তাও প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, কিন্তু কোনো এক কারণে এই কাজগুলো করা হয় না। সেখানে আমরা কেন কাজ করছি না? সেখানে আপনারা কেন বলছেন না? না, কিছু কাজ হয়েছে, একদম যে কিছু হয় নাই। তাল গাছের একটা প্রকল্প ছিল, আপনি জানেন, অনেক তাল গাছ নিয়ে অনেক টাকা লোপাটের গল্পও আছে। ভাই, আপনি কোন প্রকল্প ছিল? আপনি এত দূরের প্রকল্পের কথা বলছেন কেন? আমি তো চোখের সামনে যেটা আছে সেটার কথা বলছি। সবচেয়ে প্রাকৃতিক বান্ধব যে জিনিসটা, সেটা নিয়ে তো আমরা কাজ করি না। আপনারা যারা পরিকল্পনার সাথে আছেন, নীতি নির্ধারণের সাথে কথা বলছেন, আপনারা এই পরামর্শগুলো কেন দেন না? পরামর্শ যে সবসময় সরাসরি রাষ্ট্র গ্রহণ করে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। তো তাদেরকে তো প্রেশারাইজ করতে হবে, বারে বারে বলতে হবে। আমরাও তো বলছি আমাদের জায়গা থেকে।